বিরতিহীন সংবাদ দুপুরের এই আয়োজনে স্বাগত সবাইকে। আপনাদের সাথে থাকছে জাহিদুল বাশার এবং সাথে আছে আমি মাহমুদা মমিতা। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। পার পাওয়ার মানসিকতায় বেড়েছে ধর্ষণ নির্যাতন, বলছে বিএনপি, একমত নয় আওয়ামী লীগ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় খাদ্য উৎপাদন অব্যাহত রাখার তাগিদ প্রধানমন্ত্রীর, মিতব্যয়ী হওয়ার পরামর্শ। দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ কারণ ব্যক্তিগত, বলছেন দুজনেই। পদ্মা সেতুতে বসল ৩২তম স্প্যান, দৃশ্যমান সেতুর প্রায় ৫ কিলোমিটার অংশ, বাকি আর ৯টি স্প্যান। এবং কেরানীগঞ্জ সহ ঢাকার আশপাশে অবৈধ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। রাজনীতি বা রাজনৈতিক প্রভাবশালীদের সঙ্গে ঘনিষ্ঠতায় ধর্ষণ, নারী নির্যাতনের মতো অপরাধ করেও পার পাওয়া যায়। এই মানসিকতা থেকে এই ধরনের অপরাধ বাড়ছে বলে মনে করে বিএনপি নেতারা। তবে তাতে একমত নয় আওয়ামী লীগ। করোনায় আর্থ সামাজিক কর্মকাণ্ড ব্যাহত হওয়াকে এর কারণ মনে করেন দলটির নেতারা। অন্যদিকে সমাজবিজ্ঞানীরা বলছেন, ক্ষমতার দম্ভ থেকে বেড়েছে ধর্ষণ নির্যাতনের মতো অপরাধ। সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণে অভিযুক্ত হয় ৬ ছাত্রলীগ কর্মী। এর পরপরই আসতে থাকে নোয়াখালী, চট্টগ্রাম, যশোর সহ দেশের নানা জায়গা থেকে ধর্ষণ, নারী নির্যাতনের খবর। হঠাৎ কি কারণে বাড়ছে এ ধরনের অপরাধ? কি ভাবছেন বিএনপি নেতারা? আমরা যতগুলো ঘটনা দেখছি, প্রত্যেক ঘটনায় তারা ইনভলভ আছে। সুতরাং এত বড় কাজটা সাহস পায় এই জন্যই যে জানে যে তারা আইনের ঊর্ধ্বে, সেই জন্য তারা এইসব কাজ করে পার পেয়ে যাচ্ছে। বাস্তবতায় যেটা দেখা যাচ্ছে যে আজকে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা একটা দলকে প্রোটেক্ট করে এবং বিরোধী দলের উপর রিপ্রেশন চালায়। জবাবদিহিতা তো নাই তো। তবে এ বক্তব্যের সঙ্গে একেবারেই একমত নন এই আওয়ামী লীগ নেতা। জবাবদিহিতার ঘাটতি যিনি বলেছেন তার জবাবদিহিতা আছে কিনা আমি জানতে চাই। জবাবদিহিতার কোনো ঘাটতি নেই। যদি জবাবদিহিতার ঘাটতি থাকতো তাহলে তো তারা অ্যারেস্টেড হতো না। অ্যারেস্টেড হয়ে আজকে তারা বিচারের সম্মুখীন, এতেই বোঝা যায় যে জবাবদিহিতার কোনো ঘাটতি নেই। যদি কেউ সেই ক্ষমতাকে ব্যবহার করে কোনো ধরনের অন্যায় করেছে, সেটা শুধু রেপ নয়, রেপ থেকে শুরু করে অন্যান্য যে কোনো অন্যায় করেছে, প্রত্যেকের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে সমাজবিজ্ঞানীরা মনে করছেন, রাজনৈতিক প্রশ্রয়ে বাড়ছে অপরাধ সংগঠনের মাত্রা। বেড়ে যাওয়ার কারণটা আমার মনে হয় এই কোভিডে আমাদের জীবনযাত্রার উপরে, মানসিকতার উপরে, মননের উপরে যে প্রভাবটা ফেলেছে, সেটা একটা অন্যতম কারণ হতে পারে। আর যেটা বলেছে ক্ষমতার ব্যাপারটা তো অতি অবশ্যই এখানে আছে। এটা প্রাচীনকাল থেকেই এ পর্যন্ত এটা অবশ্যম্ভাবীভাবে রেপের সাথে যুক্ত। পাশাপাশি আইন প্রয়োগে শিথিলতা সহ নানা প্রভাবকে নারী নির্যাতন, ধর্ষণের মতো অপরাধে সহায়ক ভূমিকা রাখছে বলেও মনে করেন এই সমাজবিজ্ঞানী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় ধাপে সংক্রমণ মোকাবিলায় সরকার প্রস্তুত আছে জানিয়ে অর্থনৈতিক সংকট এড়াতে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাভার সেনানিবাসে 10টি ইউনিট ও সংস্থাকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী সব কথা বলেন। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে সময়মতো সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই দেশে খাদ্য সংকট হয়নি। দেশের অর্থনৈতিক উন্নতি আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য জানিয়ে তিনি বলেন, উৎপাদন যেন ব্যাহত না হয় সেদিকে নজর রাখতে হবে। প্রধানমন্ত্রী জানান, করোনায় এরই মধ্যে বিভিন্ন দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে। অনুষ্ঠানে সেনাবাহিনীর 10টি ইউনিট ও সংস্থাকে প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় পতাকা তুলে দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জানান প্রধানমন্ত্রী। যারা জাতীয় পতাকা পাওয়ার গৌরব অর্জন করেছেন তাদের দেশ ও জাতির সেবায় আরও মনোনিবেশ করার আহ্বান জানান তিনি। কৃষিতে আমার নির্দেশই ছিল যে আমাদের প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন করতে হবে। আমাদের চাল, গম,
মাছ, মুরগি, ডিম, মাংস, যে ফল, তরিতরকারি যে যেখানে আছে যার যার সাধ্যমতো সব উৎপাদন অব্যাহত রাখতে হবে, যেন কোনো মতে খাদ্য সংকট যেন দেখা না দেয়। কারণ আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী একটা খাদ্য মন্দা দেখা দিচ্ছে। অনেক উন্নত দেশও হিমশিম খাচ্ছে, কিন্তু বাংলাদেশে আমরা ঠিক সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ নিয়েছিলাম বলেই আজকে সেই সমস্যাটা আমাদের দেখা দিচ্ছে না। দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এবং মোহাম্মদ মমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেছেন। সকালে তারা সলিসিটর কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পরে তারা উভয়ে জানিয়েছেন ব্যক্তিগত কারণে তারা পদত্যাগ করেছেন। আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংয়ের মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। এ বিষয়ে জানান, একান্ত ব্যক্তিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি, এর বাইরে কিছু নেই। যদিও গত বৃহস্পতিবার নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগের পর থেকে ওই দুজনের পদত্যাগের খবর শোনা যাচ্ছিল। এর আগে গত 8 অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি AM আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। আমিন উদ্দিন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সম্পাদক এবং 2 মেয়াদে সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। ধর্ষণ মামলায় 4 শিশু গ্রেপ্তারের ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েতুল্লাহ। আর বাকেরগঞ্জ থানার ওসির ভূমিকায় ক্ষোভ জানিয়েছে হাইকোর্ট বেঞ্চ। এর আগে সকালে ধর্ষণ মামলার আসামি 4 নাবালক শিশু সহ অভিভাবক, বাকেরগঞ্জ থানার ওসি এবং ম্যাজিস্ট্রেট হাইকোর্টে হাজির হন। গত বৃহস্পতিবার আদালত তাদের তলব করেন। বুধবার বিকেলে মামলার শুনানি শেষে 4 শিশুর জামিন নামঞ্জুর করে তাদের যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট এনায়েতুল্লাহ। পরে বিষয়টি হাইকোর্টের নজরে এলে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই শিশুদের জামিন দিয়ে অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেয়। গত 6 অক্টোবর বাকেরগঞ্জ থানায় 6 বছর বয়সের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে তার বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয় মামলার আসামিরা ওই শিশুটিরই খেলার সাথী। আলোচিত এই ধর্ষণ মামলার বিষয়ে হাইকোর্টে এই মুহূর্তে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আপনার ছেলের নাম কি এবং কি বলে আপনি কি বলতে চেয়েছেন আদালতকে? আমার ছেলের নাম হাফিজুল ইসলাম লাবিব। আপনার ছেলের নাম কি এবং কি বলতে চেয়েছেন আপনি? আমার ছেলের নাম হাফিজুল ইসলাম লাবিব। আমাদের জিজ্ঞাসা করছে যে আমার নাম বাবুল শিকদার। আমার কাছে জিজ্ঞাসা করে যে থানায় যে ধরে নিয়ে গেছে যে ওসি কি বলছে, আমি ওসি বলছে যে ছাড়া যাইবে না, হ্যাঁ কার উপরে নির্দেশ আছে। তারপর কি করছে, তারপর তাকে পরদিন জেলে দিয়েছে। তা আপনি কি সাথে গেছিলেন? আমি বলছি যে হ্যাঁ আমি সাথে গেছিলাম। তাই সেখান থেকে ছাড়ে নাই না, আপনি ম্যাজিস্ট্রেটকে আপনাকে দেখছে, আপনার ছেলে দেখছে? আমি বলছি না, আমার কারই দেখে নাই। তাই আপনি কীভাবে ওই এত দূর গেলে? আমি ওই সাংবাদিক বাইরে আমাদের যাইয়া ওই আমার এক চাচার সাথে কথা বলছে, সে বলছে আমাদের এই ছেলেদেরকে ধরিয়া নিয়ে জেলে যেতে আছে। এই আজকে যে আদেশটা হয়েছে, এই আদেশে আপনারা সন্তুষ্ট? আমরা খুশি। হ্যাঁ ভালো করে বলেন। আমরা সন্তুষ্ট। আমরা তাই আমাদের ছেলে যেন আমাদের কাছে আসে। আপনার ছেলে তো আপনাদের কাছে ফিরে এসেছে, মামলার ব্যাপারে কি চান আপনারা? মামলার সুষ্ঠু বিচার চাই। আপনারা কি এটা কি সঠিক বিচার হয়েছে নাকি তাদের যারা আপনাদেরকে অন্যায়ভাবে যারা অন্যায় করছে তাদের বিচার চাই, যারা আমাদেরকে হ্যারাস করছে তাদের বিচার চাই আমরা। যেই আদেশটি আদালত দিয়েছে আজকে, আদালত এই 4 শিশুকে খাস কামরায় ডেকে নিয়ে আদালত কথা বলেছেন এবং 4 শিশুর বিষয়ে আদালত পরবর্তীতে যেটি বলেছে যে ধর্ষণ মামলাটি হয়েছে, আদালত এর আগে একটি রুল দিয়েছে ওসি বাকেরগঞ্জ এবং যে কর্মকর্তা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন তার যে ভূমিকা, তাদের দায়িত্বে অবহেলার বিষয়ে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে একটি রুল দিয়েছিল এবং সেই রুলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ধর্ষণ মামলাটি স্থগিত থাকবে বলে আদালত আদেশ দিয়েছে। এবং
যিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েতুল্লাহ তিনি আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং সেই বিষয়ে কিন্তু আদালত তাদেরকে সতর্ক করেছে। আদালত প্রত্যেক ব্যক্তিকে যে 4 শিশু রয়েছে 4 শিশুর পরিবারের সদস্য যারা তাদের সাথে এসেছে তাদেরকে আজকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন যে যখন তাদের বিরুদ্ধে মামলাটি হয় তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয় ওসি তাদের সাথে খারাপ ব্যবহার করেছেন কিনা, এবং সিনিয়র জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট রয়েছেন আদালত কিন্তু তার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি কোন আইনে। তানভি, এই জায়গায় একটি প্রশ্ন আমি করতে চাই। একটি শিশুর বাবা তিনি একটু গণমাধ্যমের সাথে কথা বলছিলেন, তিনি বলছিলেন যে ওসি বলেছে যে তাদেরকে ছাড়া যাবে না, উপরের নির্দেশ আছে। বাকেরগঞ্জ থানার ওসিকে ভর্ৎসনা করেছে, ক্ষোভ জানিয়েছে হাইকোর্ট। কি বলেছে, তার আসলে আচরণগত ত্রুটি বা তার কোথায় সমস্যা ছিল? আদালত কিন্তু বারবারই প্রশ্ন করছিলেন বিচারককে যে তিনি আসলে ওসির নির্দেশেই তাদেরকে দিয়েছিলেন কারণ তিনি জানতেন যে আইন অনুযায়ী তার কিন্তু বিচার করার এখতিয়ার নেই। আমরা কথা বলছি আইনজীবীর কাছে আদেশটা শুনে নিচ্ছি। আবার যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিস্টার এনায়েতুল্লাহ ওনার পক্ষে আমরা এফিডেভিট দিয়েছি, কোর্টে রেডি করেছি এবং আপনার পার্সোনাল অ্যাপিয়ারেন্স থেকেও আমরা এক্সোনারেট চেয়েছি। তো কোর্ট আমাদের বলছে যে আমরা যখন ফার্দার অর্ডার দিব তখন আপনারা জমা দিয়েন। আর কোর্ট আজকে এই মিস্টার এনায়েতুল্লাহ সাহেবের কাছ থেকে সশরীরে শুনেছে, ওনার বক্তব্য শুনেছে। শোনার পরে আমরা যেটা এখন বেঞ্চ অফিসের মাধ্যমে জানতে পারলাম, যেহেতু আমরা কোর্টে উপস্থিত ছিলাম না, জানতে পারলাম যে যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ যাদেরকে পার্সোনাল অ্যাপিয়ারেন্স আজকে হওয়ার কথা ছিল তাদের সবাইকে এক্সোনারেট করে দিয়েছে। আমরা এফিডেভিটে আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়েছি এবং আমাদের পার্সোনাল অ্যাপিয়ারেন্সের যে এক্সোনারেশন অ্যাপ্লিকেশন সেখানেও আমরা আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়ে আমাদের এক্সোনারেশন চেয়েছি। আমরা আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়েছি। আসলে এটা হলো সম্পূর্ণভাবে শিশু আদালতের এখতিয়ার এবং উনি যেটা করেছেন সেটা উনি জুরিসডিকশনের বাইরে করেছেন, বিয়ন্ড জুরিসডিকশন ছিল সেটা। এখন সেই ক্ষেত্রে আমি ওনাকে প্রশ্ন করেছি যে যেহেতু আপনার এখতিয়ারের বাইরে ছিল আপনি কেন এটা করেছেন। উনি আমাকে যেটা উত্তর দিলেন সেটা হলো গিয়ে যেহেতু ঘটনাটা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভিতরে, তো উনি ছিলেন বাকেরগঞ্জ উপজেলার জুরিসডিকশনাল কোর্টের দায়িত্বে ছিলেন, সে কারণে পুলিশ এই শিশুদেরকে ওনার কোর্টে উপস্থিত করেছেন এবং উনি সেখানে আমাকে আরও বলেছেন যে উনি এখানে বেইল অ্যাপ্লিকেশনের জন্য কোনো লয়ার উপস্থিতি আছে কিনা সেটাও জিজ্ঞাসা করেছিলেন। তো না দেখে উনি তখন যশোর শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়ে শিশুকে তো আদালতেই হাজির করা হয় না, বিচারক বলছেন তাদেরকে দেখিলাম, এটার বিষয়ে আপনার বক্তব্য কি? দেখেন আদালতেই নাই, এখন আমি বলি জিনিসটা কে দেখে নাই, বিচারকের কোর্টে শিশুকে নেওয়াই হয় না, উনি নিজেই আমি বলি জিনিসটা উনি সেটার উত্তরে বলেছেন জিআরের মাধ্যমে উনি বাইরে গিয়ে শিশুদেরকে দেখেছেন। কিন্তু না, উনি কোর্টে তো সেটা বলে নাই, কোর্টে বলছে উনি চার শিশু ধর্ষণ মামলার বিষয়ে হাইকোর্ট থেকে আইনজীবীর বক্তব্য শুনছিলাম আমরা। কেএস নবীর 2 নাতির সম্পদের হিসেব আগামী 2 সপ্তাহের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 28 অক্টোবর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে 2 শিশুর ভরণ পোষণের জন্য চাচা রেহান নবীকে আরও 1 লাখ টাকা দিতে বলা হয়েছে। শিশু দুটিকে নিরাপত্তা নিশ্চিত করতেও চাচাকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বলেছে আপাতত পুলিশ প্রহরা থাকছে না, শিশুরা চাইলে তাদের মায়ের কাছে থাকতে পারবে। শিশুদের ইচ্ছে অনুযায়ী ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে তাদের বক্তব্য শোনা যাবে। গত 2 অক্টোবর কেএস নবীর বড় ছেলে রেহান নবী তার ছোট ভাই সিরাজুন নবীর সন্তানদের ধানমন্ডির বাসায় ঢুকতে দিচ্ছিলেন না। সিরাজুন নবী গত 10 আগস্ট মারা যান। বিষয়টি জানার পর শনিবার মাঝরাতে হাইকোর্টের একটি বেঞ্চের মৌখিক আদেশে ধানমন্ডি থানা পুলিশ তাদের বাসায় পৌঁছে দেন। প্রতারণা করে অর্থ আত্মসাৎ করার মামলায় রিজেন্টের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদকে আজ চট্টগ্রাম আদালতে তোলা হয়েছে। শাহিদকে গ্রেপ্তারের এই মামলার বাদী সাইফুদ্দিনের আবেদনের প্রেক্ষিতে আজ আদালতে আনা হয় তাকে। এই উপলক্ষে আদালত চত্বরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতের নিয়ন্ত্রণ করা হয়েছে যানবাহন। এই নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আদালতে ঠিক কখন তোলা হয়েছে এবং এর পরের বিস্তারিত আমাদেরকে একটু জানাবেন। মূলত আজকে বেলা 1টার কিছু পরে তাকে শাহেদ করিমকে চট্টগ্রামের আদালতে নিয়ে আসা হয় এবং প্রথমে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পঞ্চম আদালত সারোয়ার জাহান তার আদালতে তোলা হয় এবং সেক্ষেত্রে তাকে যে গ্রেপ্তারের দেখানোর আদেশ
গ্রেপ্তার দেখানোর জন্য যে আবেদন সেটি করা হয়েছিল আগেই, এবং সেই আদালত, সারোয়ার জাহানের আদালত, তাকে এই মামলায় গ্রেপ্তার দেখান। এরপরে এই মামলা তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 3-এ শফিউদ্দিনের আদালত, সেখানে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল এবং আদালত সেখানে উভয় বাদীপক্ষ এবং শাহেদের পক্ষের উভয় পক্ষের যুক্তি যে শুনানি সেই শুনান এবং রিমান্ড শুনানি শেষে তিনি আদালতের পক্ষ থেকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এক্ষেত্রে শাহেদের পক্ষের আইনজীবীরা যেটি বলছেন যে মূলত যে সময়ের কথা উল্লেখ করে, টাকা নেয়ার কথা উল্লেখ করে এই মামলাটি করা হয়েছে সেটি আজ থেকে অন্তত 3 বছর আগে। এত লম্বা সময় পরে এই মামলার যে এই আবেদন, অর্থাৎ মামলা করাটি যৌক্তিকতাই তারা খুঁজে পাননি, সেজন্য তারা এই রিমান্ড আবেদনের বিরোধিতা করেছেন এবং শুনানিতে তাদের বক্তব্য পেশ করেছেন। তবে এখানে যিনি বাদী তার পক্ষের আইনজীবীরা যেটি বলছেন যে মূলত যেহেতু গত সময়ে এই শাহেদ যথেষ্ট প্রভাবশালী ছিল, তার সম্পর্কে এই ধরনের মামলা বা এরকম অভিযোগ করার সাহস তারা করে উঠতে পারেননি, সেজন্য তারা এখন এই লম্বা সময় পরে এসে তারা এই মামলাটি করেছেন এবং এই অভিযোগটি করছেন। তো আদালত উভয় পক্ষের কথা শুনে আমরা যেটা আগেই বলছিলাম যে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পাশাপাশি আগামী 15 কার্যদিবসের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আয়োগকে, অর্থাৎ তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন। অনুপম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বসলো 32তম স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর প্রায় 5 কিলোমিটার অংশ। দীর্ঘ 4 মাস পর পদ্মা সেতুতে স্প্যান বসানো হলো। শনিবার সকাল থেকে 4 ও 5 নম্বর পিলারের উপর স্প্যানটি বসানোর প্রক্রিয়া শুরু হয়। তীব্র স্রোতের কারণে কাজ বাধাগ্রস্ত হয়। আজ সকালে আবারও স্প্যান বসানোর কাজ শুরু হয়। এটি বসানোর পর দৃশ্যমান হলো সেতুর 4800 মিটার অংশ। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুতে মোট 42টি পিলার নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে মাওয়া প্রান্তে 21টি ও জাজিরা প্রান্তে 21টি। এই 42টি পিলারে বসবে 41টি স্প্যান। 2017 সালের 30 সেপ্টেম্বর সেতুর জাজিরা প্রান্তে 37-38 নম্বর পিলারের প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান হয়। গত 10 জুন 25 ও 26 নম্বর পিলারের উপর বসানো হয় 31তম স্প্যান। এবারের বন্যা যদি আগ্রাসী বলা হয়, কিছুটা আগ্রাসী, তবে এটা যতটা ভয়াবহ আমাদের প্রকল্পের জন্য ডিজাইন করা আছে তার থেকে কমই আছে, মাত্রা যথেষ্ট কম। আরও বেশি বন্যা হলেও আমাদের প্রকল্পের নদী শাসন কাজের কোনো ক্ষতি ইনশাল্লাহ হবে না। তবে পদ্মা সেতুর পাশে রয়েছেন এই মুহূর্তে সহকর্মী এজাজুর রহমান, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। এজাজ, এখন যেটি হলো তীব্র স্রোতের কারণে সেতুর কাজে বিঘ্নিত হয়েছে, আর কয়দিন পরে শীতকাল, তখন আবার পানি না থাকার কারণে বিঘ্নিত হয়, যেটি আগে দেখা গেছে। এবার কি আশঙ্কা করা হচ্ছে? বাকি তো এখনো বেশ কয়েকটি স্প্যান। আগামী 7-8 মাস কিন্তু শুধু কাজের মৌসুম, কেননা সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে যেটি হয় যে বর্ষার সময় আসলে যে কোনো ধরনের কনস্ট্রাকশন ওয়ার্ক কিন্তু আসলে করা যায় না। সেই হিসেবে বলা যায় যে এই আগামী যে কয়েকটি মাস রয়েছে, বিশেষ করে 7 থেকে 8 মাস, আগামী মে পর্যন্ত কিন্তু পুরোদমে কাজ করা যাবে পদ্মা সেতুর। সেই হিসেবে বলা যায় যে এই মাস থেকে স্টার্ট হলো এই স্প্যানটি বসানোর মধ্য দিয়ে এই মাসে আরও 3টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে 20, 25 এবং 30 তারিখ এই 3টি স্প্যান যদি বসানো সম্ভব হয় এবং নভেম্বরে বাকি 4টি এবং ডিসেম্বরে 2টি, এই পরিকল্পনা করে মোট 10টি যে বাকি স্প্যান রয়েছে সেগুলো বসানো হবে। এটি বসানো হয়ে গেলে বলা যায় যে পদ্মা সেতুর যে মূল প্রকল্প, সেই মূল প্রকল্পের প্রায় 100% কাজ সম্পন্ন হয়ে যাবে। বাকি থাকবে শুধু উপরের রোড স্ল্যাব এবং নিচের যে সেতুর মাঝখানে যে রেলওয়ে স্ল্যাব সেটি বসানোর বাকি থাকবে কিছুটা। যদিও এখন পর্যন্ত রোড স্ল্যাব প্রায় 2 কিলোমিটারের উপরে হয়ে গেছে, তারপরেও যে গতিতে কাজ আগামী 5-6 মাসে করা যাবে তাতে বলা যায় যে মূল প্রকল্পের মোটামুটি 100% সম্পন্ন করা যাবে। বাকি থাকবে অন্যান্য যে কাজগুলো রয়েছে সেটি। বিশেষ করে মূল যে সমস্যাটি এখন দাঁড়িয়েছে পদ্মা সেতুতে ওঠার মুখে, বিশেষ করে দুই পারেই রেল সংযোগ প্রকল্পের যে নকশার জটিলতা দেখা দিয়েছে, এটি যদি খুব দ্রুত সমাধান না হয় তবে পদ্মা সেতু হয়ে গেলেও দেখা যাবে যে রেল সংযোগ প্রকল্প বাকি রেখেই পদ্মা সেতুটি উদ্বোধন করা যাবে। তবে প্রকল্পের পরিচালকের সঙ্গে আমি কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা এই নকশার জটিলতার দ্রুত সমাধানের চেষ্টা করছে এবং একই সঙ্গে মূল সেতুর যে অন্যান্য বাকি কাজগুলো রয়েছে সেগুলো দ্রুত শেষ করা সম্ভব হবে বলে তারা আশা করছেন। তবে প্রতিবন্ধকতার ক্ষেত্রে যেটি এবার করোনা এবং বন্যার কারণে কিন্তু সবচেয়ে বেশি আসলে
সময়টি লেগে গেল। করোনার কারণে প্রায় 300-র উপরে যে চাইনিজ শ্রমিক যারা ছিল, বিশেষ করে অভিজ্ঞ যেসব প্রকৌশলী, তারা কিন্তু ফেব্রুয়ারিতে চীনে যেয়ে আটকা পড়েন এবং পরবর্তীতে তাদেরকে বাংলাদেশে ফেরত আসতে কিন্তু দীর্ঘ সময় লেগে যায় এবং দেশের মধ্যেও এই প্রকল্পের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন অনেকেই করোনা আক্রান্ত হয়েছিলেন এবং বন্যার কারণে সব মিলে প্রায় 4 মাস কিন্তু এই স্প্যান বসানো যায়নি। প্রকল্পের কাজ অনেকটাই পিছিয়েছে। তবে আশা করা হচ্ছে 2022 সালের একদম প্রথম ভাগেই সেতু উদ্বোধন করা সম্ভব হবে, এমনটা প্রকৌশলীদের আশা। পদ্মা সেতুর পাশ থেকে জানাচ্ছিলেন সেতুর সর্বশেষ কাজের অগ্রগতি। কেরানীগঞ্জ সহ ঢাকার আশপাশে ছেয়ে গেছে ঝুঁকিপূর্ণ অবৈধ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশনে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। চোখের সামনে এমন ঝুঁকিপূর্ণ ব্যবসা চললেও নজর নেই বিস্ফোরক পরিদপ্তর এবং পুলিশ প্রশাসনেরও। কেরানীগঞ্জের কালিন্দিতে স্বদেশ নামে এই সিএনজি স্টেশনটি আপাত দৃষ্টিতে মনে হবে বৈধ, অথচ অটোরিকশা, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনে গ্যাস দেওয়া হচ্ছে কাভার্ড ভ্যানে মজুদ সিলিন্ডার থেকে। বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি লিটারে 9 টাকা বেশি দরে। একটি কাভার্ড ভ্যানে বিশাল আকারের শতাধিক গ্যাস সিলিন্ডার, যাতে গ্যাস ভরে নিয়ে আসা হয় ঢাকা ও গাজীপুরের বিভিন্ন সিএনজি স্টেশন থেকে। অনুমতি না নিয়ে বিক্রির কথা স্বীকার করছেন অবৈধ গ্যাস ব্যবসায়ী আক্তার হাজি। শুধু কেরানীগঞ্জেই এমন অবৈধ সিএনজি স্টেশন কমপক্ষে 10টি। অনেকে ভুয়া কাগজপত্রও তৈরি করেছেন। এমনই এক ব্যবসায়ী রহমান সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন। এটা আমরা ঢাকায় বিভিন্ন পাম্প থেকে নিয়ে আসি এলাকায়। এই যে সিএনজি যেগুলো আছে এটা তো ঢাকায় ঢুকতে পারে না। বৈধ না হলে তো এভাবে চালানো পসিবল হতো না, কিন্তু কিভাবে বৈধ সেটা তো আমরা জানি না, সেটা কর্তৃপক্ষ আমাদের যে মালিক মহাজন আছে তারা জানে। ভ্রাম্যমাণ সব সিএনজি স্টেশনে গ্যাস পরিমাপের মিটার থাকলেও নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। এতে স্থানীয় চালকদের কিছুটা সুবিধা হলেও ঝুঁকিপূর্ণ উপায়ে গ্যাস বিক্রি করায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। ফায়ার সার্ভিস বলছে অতিরিক্ত চাপ অথবা তাপে কাভার্ড ভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। এজন্যই এ ধরনের ব্যবসার অনুমোদন দেয় না ফায়ার সার্ভিস। একটা সমন্বয়, একটা সিস্টেমের মাধ্যমে তারা সেবা দেওয়ার কথা। তো হঠাৎ করে রাস্তায় যে এই ধরনের দাহ্য পদার্থ তারা তো এভাবে দেওয়ার কথা না। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয় দেশের কোথাও ভ্রাম্যমাণ সিএনজি স্টেশনের অনুমতি দেয়নি বিস্ফোরক পরিদপ্তর। তারপরও প্রশাসনের সামনেই অবাধে চলছে অবৈধ ব্যবসা। বিস্ফোরক অধিদপ্তরে আমি চিঠি দিয়ে জানিয়েছি, পরিবেশ অধিদপ্তরে জানিয়েছি, এবং যেহেতু কাভার্ড ভ্যানের বিষয়টি আসে সেক্ষেত্রে আমি বিআরটিএর চেয়ারম্যান মহোদয় বরাবর চিঠি দিয়েছি। এর পাশাপাশি আমরা প্রতিনিয়ত মোবাইল কোড করছি। শুধু কেরানীগঞ্জ নয়, সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ঝুঁকিপূর্ণ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাগরিক ভোগান্তির নানা অভিযোগ ঢাকা 5 সংসদীয় আসনের বেশিরভাগ বাসিন্দার। সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধযুক্ত পানি আর ফুটপাত দখল করে বসেছে অবৈধ দোকান। একের পর এক দুর্ঘটনা ঘটলেও বন্ধ হচ্ছে না ব্যাটারি চালিত ইজি বাইক। এলাকাবাসী বলছেন স্থানীয় জনপ্রতিনিধি আর থানা পুলিশের মন রক্ষা করেই চলছে এই অবৈধ যানবাহন। আসনটির উপনির্বাচনে এসব গুরুত্ব পাবে বলে মনে করছেন ভোটাররা। রাজধানীর যাত্রাবাড়ির দৃশ্য এটি। সড়ক ও ফুটপাত দখল করা এই বাজারের বয়স 20 বছরেরও বেশি। প্রধান সড়কের 4 ভাগের 3 ভাগই দখল করে বসানো হয়েছে পিকআপ ট্রাক স্ট্যান্ড। ফ্লাইওভার হলেও এর নিচে যানজটের এই দৃশ্যেই প্রকাশ পাচ্ছে অব্যবস্থাপনার মাত্রা। এই বাজারের কারণে এই রাস্তার থেকে আপনার যাওয়া আসায় খুবই ভোগান্তি হয়। রাস্তাটাতেও দখল করে নিয়ে আসছে, ফুটপাতওয়ালারা দখল করে নিচ্ছে, এই কারণে সমস্যাটা হইতেছে। ঢাকা 5 আসনের বিভিন্ন এলাকার দুর্ভোগের অন্যতম কারণ বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম। ঢাকা দক্ষিণ 64 নম্বর ওয়ার্ড, আপনার বিল নিয়ে 150 করে। ঢাকা 5 আসনের এসব এলাকার জন্য সিটি কর্পোরেশন থেকে ময়লার বিল 100 টাকা নির্ধারণ করলেও নেওয়া হচ্ছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। এরপরও সড়কের পাশে এভাবেই রাখা হচ্ছে ময়লার স্তূপ। এতে অতিষ্ঠ পথচারী সহ এলাকাবাসী। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ড্যামরা, মাতুয়াইল, শনিরাখড়া ও কদমতলী সহ আশপাশের এলাকার বেশ কিছু সড়ক। অবাধে চলছে ঝুঁকিপূর্ণ ব্যাটারি চালিত ইজি বাইক। অটো রিক্সা তো বলাই যায় না, একটার বেশি এক লাগে, মানুষ প্রতিদিন হরদম অ্যাক্সিডেন্ট হইতেছে। রাত্রিতে ভিড় হয়, মানুষ চলার কোনো কায়দাই থাকে না, মানুষ বিরক্ত হয়ে যায়। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ছত্রছায়ায় বেশিরভাগ অনিয়ম, দাবি এলাকাবাসীর।
রাস্তা 60 ফুট 40 ফুট দখল করে রাখছে হকাররা। এই দোকানগুলোর উৎসাহ কি পলিটিক্যাল নেতা আছে, কিছু সাথে প্রশাসনও জড়িত আছে। আমাদের জনপ্রতিনিধিরা এই বিষয় নিয়ে ওই রকম কোনো অ্যাক্টিভিটিস তাদের নাই বললেই চলে। শৃঙ্খলা ফেরাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস আওয়ামী লীগ নেতাদের। এখানে টেম্পো স্ট্যান্ড, যেসব বাস স্ট্যান্ড বা লরি আছে, এখানে চাঁদাবাজি অনেক হয়। এসব গাড়িগুলি কোনো লাইসেন্স নাই, রোড পারমিট নাই, এগুলি কীভাবে চলে আমি ঠিক জানি না। অবৈধ কাম হইতেছে, এগুলি ইনশাল্লাহ আমি রোধ করব। আমি কখনোই চাই না যে ফুটপাত দখল করে, রাস্তাঘাট দখল করে কেউ দোকান করুক। আমি আমার সিটি কর্পোরেশন, অঞ্চল পার্ষদ, সর্বস্তরের নেতাকর্মীদের, কর্মকর্তাদেরকে আমি আশ্বস্ত করেছি, আপনারা যে পদক্ষেপ নেবেন আমি স্বয়ং থেকে তা বাস্তবায়ন করব। অভিযোগ আছে স্থানীয় প্রশাসনকে খুশি করেই এই অব্যবস্থাপনা। চাঁদার যে বিষয়টা, এটা আপনার আমি যতদূর শুনেছি এর সাথে আপনার পুলিশের ইনভলভমেন্টটা কম। যদি কোনো অভিযোগকারীকে পাঠান, আমি আপনাকে অ্যাসিওর করতে পারি যে আমি অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব, সে পুলিশই হোক আর পাবলিক হোক বা অন্য কোনো পলিটিক্যাল এলিমেন্টস যেই হোক না কেন। আগামী 17 অক্টোবর ঢাকা 5 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাঙামাটির কাপ্তাই দুর্বৃত্তদের গুলিতে এক জেএসএস কর্মী নিহত হয়েছেন। সকালে কাপ্তাই উপজেলায় চন্দ্রঘোনা থানার রাইখালী ইউনিয়নে কারিগর পাড়ায় এই ঘটনা ঘটেছে। নিহত দুর্জয় তঞ্চঙ্গার বাড়ি রাইখালীর বালুখিয়া পাড়ায়। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, নিহত দুর্জয় একজন ভাড়াটে মোটর সাইকেল চালক। সকালে ঘর থেকে বেরিয়ে কারিগর পাড়া এলাকায় এসে কয়েকজনের সাথে তিনি কথা বলছিলেন। এ সময় 3 জন অস্ত্রধারী সেখানে উপস্থিত হয়ে তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে সক্রিয় একাধিক সন্ত্রাসী বাহিনী। খুন, ধর্ষণ, চাঁদাবাজি আর মাদক ব্যবসায়ী তাদের মূল পেশা। এসব বাহিনীর কাছে জিম্মি এলাকার সাধারণ মানুষ। পুলিশ বলছে, অভিযোগ পাওয়ার পরপরই ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্গম মেঠোপথ ধরে বেগমগঞ্জের সীমান্তবর্তী পূর্ব এখলাসপুর বখাটে কিশোর, তরুণ ও যুবকদের নিয়ে গড়ে উঠেছে কয়েকটি সন্ত্রাসী বাহিনী। খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও মাদক ব্যবসা এই বাহিনীর সদস্যদের মূল পেশা। এর মধ্যে দেলোয়ার বাহিনীর বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনা দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। সিএনজি চালক থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অল্প সময়ে দেলোয়ার হয়ে ওঠেন শীর্ষ মাদক ব্যবসায়ী। আবার দেলোয়ার বাহিনীর প্রতিপক্ষ বাহিনীও রয়েছে। কাটা রাসেল নামে বাহিনী এখলাসপুর ও গাবুয়া এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি চালাচ্ছে। গত বছর মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে 3 যুবককে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করে এ বাহিনী। এরকম একাধিক সন্ত্রাসী বাহিনীর কাছে জিম্মি সাধারণ মানুষ। প্রতিবাদ করলে বাড়িঘরে হামলা, গুলি ও নির্যাতন চালায় সন্ত্রাসীরা। ওদেরকে কিছু বললে ওরা ফায়ারিং করে, নিজেরা এবং গোড়াগুলি করে, এমন মানুষের বাড়িতে তাদেরকে আক্রমণ করে। খালপার রাস্তা, এখানে কাঁচা রোড, এখানে পুলিশেরা আসতে পারে না। সন্ত্রাসীরা এই পুলিশেরা না আসার কারণে এই এলাকাতে অনেক অপকর্ম করে। স্থানীয়রা বলছেন, গ্রেপ্তার হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পেয়ে যায় সন্ত্রাসীরা। জামিনে আসি যে বিভিন্ন নেতাদের ইয়েতে যাই, এরা আবার আরো বড় কাজ করি ফেলে। পুলিশ সুপার বলছেন, অভিযোগ পাওয়ার পরপরই নেওয়া হচ্ছে ব্যবস্থা। সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পেলে প্রশাসনকে জানানোর অনুরোধ করেন তিনি। কোনো না কোনোভাবে আমাদের কাছে অভিযোগ আসার সঙ্গে সঙ্গে আমরা বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখি এবং কোনো বিষয়ই আমাদের কাছে আনঅ্যাটেন্ডেড থাকে না। যে কোনো ঘটনা ঘটলে পুলিশকে অবগত করবে। সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লালমনিরহাটের কালীগঞ্জে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মূল আসামি রকি আহমেদকে আজ আদালতে তোলা হবে। শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গত 5 অক্টোবর লালমনিরহাটগামী আন্তনগর করতো এক্সপ্রেস ট্রেনে কাউনিয়ার উদ্দেশ্যে রওনা হয় ভুক্তভোগী ওই কিশোরী। ট্রেন কালীগঞ্জের কাকিরা স্টেশনে দাঁড়ালে ওই কিশোরী ট্রেন থেকে নামে। সেখানে অটোরিকশা চালক রকি কাউনিয়ার
যাচ্ছে বলে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরে রকি সহ কয়েকজন ওই কিশোরীকে ধর্ষণ করে। পরদিন মুখ না খোলার শর্তে ছেড়ে দেওয়া হয় ওই কিশোরীকে। পথে অসুস্থ কিশোরীকে চলতে দেখে স্থানীয়রা বিষয়টি জানতে চাইলে প্রকাশ পায় ঘটনাটি। এই ঘটনায় শুক্রবার 10 জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি বাজারে প্রতিটি ডিম বিক্রি হচ্ছে 9 টাকায়। পাইকাররা বলছেন করোনার কারণে ডিমের উৎপাদন কমিয়েছে পোলট্রি মালিকরা। পাশাপাশি সবজি বাজারে উচ্চ মূল্যের প্রভাবও পড়েছে ডিমে। কর্মস্থল থেকে গুলশান ফেরার পথে কারওয়ান বাজারে পাইকারি দামে বাজার করেন গোলাম মাসুদ। 2-3 দিন আগে এলাকার দোকান থেকে যে দামে কিনেছিলেন এখন সেই 110 টাকাতেই কিনতে হচ্ছে 1 ডজন ডিম। মহল্লার দোকানে 110 টাকা কিনেছি পরশু দিনও, যেহেতু আজকে এখানে 110 টাকা দিলে মহল্লার দোকানে অবশ্যই বেশি। কারওয়ান বাজারে রাত যত গভীর হয় জমতে শুরু করে বাজার। ফড়িয়ারা বলছেন করোনায় ডিমের দাম স্বাভাবিক আছে। প্রতিটি ডিম তারা পাইকারকে বিক্রি করছেন 8 টাকা 20 পয়সা থেকে 8 টাকা 30 পয়সায়। লকডাউন হিসেবে অতটা বেশি নাই। তবে পাইকাররা বলছেন করোনার কারণে কমেছে ডিমের উৎপাদন, যে কারণে চাহিদা অনুযায়ী বাজারে আসছে না, আর তাতেই বাড়ছে ডিমের দাম। বিগত 6-7 মাসে যে গ্যাপ পড়ে গেছে, এই গ্যাপে ডিমের প্রোডাকশন কমে গেছে। বাজারের পরিস্থিতিটা আমরা বাজার যখন মার্কেটে মাল আসে তখন বাজার ওঠানামা হয়, তবে হয়তো বাজার কালকে মার্কেট চাহিদা ছিল, আজকে ডিম কম আসে হয়তো বাজার বেশি হতে পারে। ডিমের দাম না কমলে নিম্নবিত্তের আমিষের চাহিদায় ঘাটতি পড়বে, তাই এখনই ডিমের বাজার তদারকির তাগিদ ভোক্তাদের। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন তার কার্যালয়ে ব্রিফ করছেন, সরাসরি সেখানে চলে যাচ্ছে। মামলা বন্ধ আছে, এগুলো আমি চেষ্টা করব, এবং আমি প্রথম চেষ্টা করব যে বিভিন্ন জেলার যারা পাবলিক প্রসিকিউটর আছেন ওনাদের সাথে যোগাযোগ করে কোন কোন মামলাটা পেন্ডিং আছে ওনারা তো বলতে পারবেন না, ওনারা তো লিস্ট দিতে পারবেন। বিচারাধীন কোনটা কোনটা স্টে আছে এটা যদি আপনি দিতে পারেন আমি এইটা শুনানি করার জন্য অতি দ্রুত ব্যবস্থা নিব। স্যার, এই বিষয়ে ষোড়শ সংশোধনী মামলা বিচারক মনে ষোড়শ সংশোধনী মামলা সহ আরো কিছু মামলা আছে যেগুলো হত্যা মামলা জেলা পর্যায়ে থেকে এসছে, এই মামলাগুলো কি দ্রুত শুনানিগুলো উদ্যোগ নেবেন অথবা রিভিউটি শুনানি? দেখেন, রিভিউতে তো ডেট ফিক্স করবেন ওনারা, এটা খুব বেশি সময় মনে লাগবে না। ওনারা যেহেতু রিভিউ শুনানির জন্য ওনারা স্পেশালি ডেট ফিক্স করেন, সেই অনুযায়ী এটা শুনানির জন্য আসলে আমি অবশ্যই চেষ্টা করব শুনানি শেষ করে দিতে। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কারণে অনেক সময় অনেক মামলায় রাষ্ট্র হেরে যায় এবং রাষ্ট্রের অনেক ক্ষতি হয়। আপনি নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে এই রাষ্ট্রপক্ষের আইনজীবীদের জন্য নতুন কিছু করবেন না? আমি বলছেন রাষ্ট্রপক্ষর যদি মামলা যদি কেউ কারো অদক্ষতার কারণে কোনো ধরনের রাষ্ট্রের ক্ষতি হয়, রাষ্ট্রের স্বার্থহানি হয়, সেই ক্ষেত্রে আমি সরকারের কাছে দৃষ্টিতে এটা নিয়ে আসবো যে যদি কারো ইয়ে হয় এবং সরকার তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কারণ একটা হয় কি, রাষ্ট্র অনেক বড়, আমি ব্যক্তির চেয়ে রাষ্ট্র অনেক বড়, আমার কারণে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতে পারে না। আমি যদি আমার দক্ষতা না থাকে আমাকে বদলায় আরেকজন নিয়ে আসবেন, কিন্তু রাষ্ট্রকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে না। তো আমাদের যদি কোনো আইন কর্মকর্তা অদক্ষতা অযোগ্যতার কারণে কোনো ক্ষতি হয়, কোনো মামলা নষ্ট হয়, আমি তো সেই মামলা ডেফিনেটলি চেষ্টা করব যে উচ্চ আদালতে যা ঠিক করার এটার বিরুদ্ধে। আর এছাড়াও আপনি যেটা বললেন সেটা হলে আমি কর্তৃপক্ষ আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয় এবং ওনার আমি দৃষ্টিতে নিয়ে আসবো। আপনি তো বারেরও প্রেসিডেন্ট, সেক্ষেত্রে এখন কি দুইটা পদই আপনি হোল্ড জি করবেন নাকি? জি 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 আমি তো বারের প্রেসিডেন্ট, আমি তো এখানে বারের মেম্বার হিসেবে এখানে আসছি এবং আমি বারের মেম্বারই থাকবো। তো বারের যে কোনো মেম্বার সভাপতি হতে পারে, কাজ চালাতে পারেন। এখানে আমাদের কোনো কনফ্লিক্ট হবে না, এই কারণে কারণ অ্যাটর্নি জেনারেল যে বারের এই কাজ, বারের সদস্যরা মামলা পরিচালনা করেন এক পক্ষে, অ্যাটর্নি জেনারেল আরেক পক্ষে। কিন্তু আমাদের বারের যে রাজনৈতিক রাজনৈতিক তৎপরতা, সেই তৎপরতার ক্ষেত্রে যেটি আরেকটা জিনিস হচ্ছে বিরোধী প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সম্পর্কেও বিরোধী দল নেত্রীর মামলা নিয়ে নানা রকমের সমালোচনা ছিল। সেই ক্ষেত্রে দেখেন, আমি একটা কথা বলি, আমি যখন মামলা করবো, আমি একটা প্রফেশনাল লয়ার, আমি যখন মামলা করব আমি কার মামলা সেটা দেখবো না, আমি দেখবো যে মামলার গুরুত্বটা কি, মামলায় কি আছে, আমি সেই অনুযায়ী মামলা করব। এখন যদি কেউ রাগ করে আমার কিছু করার নাই, তো আমি চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে মামলাটা পরিচালনা করার। যেই মামলায় আমি যেই মামলায় অ্যাপিয়ার করব আমি সেটা আমার নিজের সর্বোচ্চটা চেষ্টা করবো রাষ্ট্রের পক্ষে। ডেফিনেটলি আমি যার পক্ষে অ্যাপিয়ার করবো, আমি তো রাষ্ট্রের পক্ষে লয়ার, আমি রাষ্ট্রের পক্ষে
আমার যতটুকু জানা আছে, আমার যতটুকু মেধা, আমি সর্বোচ্চটা নিয়োগ করবো রাষ্ট্রের পক্ষে। একটা ঘটনা দেখেছি আজকে যে বরিশালের 4 শিশুকে হাইকোর্টে করেছে, তারা কোনো প্রবেশন অফিসার কোনো শিশু আইন মানেনি, না মেনে এটা করেছে। এটাকে আপনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে দেখছেন? তারা আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে মামলার রেজাহারটা করার পরে ওসি যে বাচ্চাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে দেখে নাই, এবং যে ভিকটিম তার সাথে কথা বলে নাই, এবং এমনকি যে বিচারক। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। এরপর অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। করোনা মুক্ত না হয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের সমাবেশ, মাস্ক ছাড়া বক্তৃতায় করোনা নির্মূলের প্রত্যয়। ইউএফএ নেশনস লিগে আজ বিগ ম্যাচে মুখোমুখি ফ্রান্স পর্তুগাল, ইংল্যান্ডের বিপক্ষে নামবে বেলজিয়াম। ফেনীর ফতেপুরে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের 3 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 14 জন। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। রেল কর্তৃপক্ষ বলছে লাইনম্যানের গাফিলতির কারণে এই দুর্ঘটনার প্রধান কারণ। গতরাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে এনআর পরিবহনের একটি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। ভোরে ফেনীর ফতেপুর রেল ক্রসিং পার হতে গেলে চট্টলা এক্সপ্রেসের মালবাহী ট্রেনের সজোরে ধাক্কায় ছিটকে যায় বাসটি। ঘটনাস্থলেই মারা যান বাসের 2 যাত্রী। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন। এ ঘটনায় আহত হয় অন্তত 14 যাত্রী। বেশিরভাগই চিকিৎসা নিচ্ছেন ফেনী জেনারেল হাসপাতাল ও আশপাশের বিভিন্ন ক্লিনিকে। আসার পরে মনে করেন যে ঢাস করে একটা শব্দ হলো, তারপর গাড়ি কয় পাক খাইছে এটা বলার মতো ক্ষমতা নাই। ওভারব্রিজের নিচে রেল এবং বাস মুখোমুখি সংঘর্ষে কিছু মানুষ আহত এবং নিহত সংবাদ পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে আসার পর দেখি যে 2 জন রেল লাইনের উপরে 2 জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এর মধ্যে একজনের হেড ইঞ্জুরি বেশি ছিল, তার ভমিটিং ছিল, আর আদার্স কিছু সমস্যা ছিল। তার কারণে আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করেছি। ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল বাসটি উদ্ধার করে। কর্তৃপক্ষ বলছে লাইনম্যানের গাফিলতির কারণে সিগন্যাল গেট খোলা ছিল। এখানে আমাদের যে গেট কিপার ছিল, টুডান ট্রেন যখন যাচ্ছিল হচ্ছে আপনার ডাউনের গেটটা না নামায় ভুলে আপের গেটটা নামাইছে, এই কারণে হচ্ছে এই দুর্ঘটনা ঘটছে। যাত্রীরা জানান বাসের চালক ঘুমের ঘোরে ছিলেন বলেই ট্রেন আসার বিষয়টি খেয়াল করেনি, ফলে সে লাইন ক্রস করায় এই দুর্ঘটনা ঘটে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লক্ষ্মীপুর থেকে কক্সবাজারে পিকনিকে যাওয়ার পথে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত 6 যাত্রী। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঈদগাঁও ইসলামাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন চাটখিলের মোহাম্মদ মুরাদ এবং বাসের সহকারী আবুল কালাম। পুলিশ জানিয়েছে কক্সবাজারে যাওয়ার পথে বাসটি ইসলামাবাদ এলাকায় আসলে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় ঘটনাস্থলে এক বাস যাত্রী নিহত হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন। এই ঘটনায় আহত আরও 6 জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশ্বব্যাংকের করোনা প্রকল্পে 60,000 টাকার হাসপাতাল বেড কেনা হয়েছে 3,30,000 টাকায়। ঠিকাদার বলছে বেশি দামে কেনার দায় প্রকল্প কর্মকর্তাদের, আর বেশি দামে বিক্রি করা তাদের দক্ষতা। বিষয়টি ধামাচাপা দিতে সাংবাদিকদের এড়িয়ে চলছেন প্রকল্প কর্মকর্তারা। প্রকল্প কার্যালয়ে বসেই ফোনে জানান অফিসে নেই। অবশেষে ওই অফিসেই ধরা পড়েন ইন্ডিপেন্ডেন্টের ক্যামেরায়। মহাখালীর ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টারে বিশ্বব্যাংকের করোনা প্রকল্প থেকে 220টি বেড কেনা হয়েছে প্রায় 5 কোটি টাকায়। চীনা প্রতিষ্ঠান জিয়াংশু মেডিকেল ইকুইপমেন্টের তৈরি এসব বেড। কেনাকাটার চুক্তিপত্রে দেখা যায় 5 ফাংশনের এক একটি বেড 3,30,000 আর 3 ফাংশনের বেডের দাম ধরা হয়েছে 1,95,000 টাকা। এই বেডগুলোর ছবি সহ চীনা কোম্পানি জিয়াংশুকে ইমেইল করলে তারা উত্তরে জানায় এক একটি 5 ফাংশন বেড $485 অর্থাৎ 41,000 টাকা, আর 3 ফাংশন বেডের দাম $379 বা 32,000 টাকা। এর সঙ্গে শিপিং চার্জ বা অন্যান্য ব্যয় যুক্ত হলেও প্রতিটি বেডের মূল্য 50 থেকে 60,000 টাকার বেশি হওয়ার কথা না। আমি যে দাম বেশি নিয়ে দেখতে পারি সেটা আমার ক্রেডিট, আমার বেশি দাম আমি নিতে চাই। ডিপার্টমেন্ট কেন কিন্তু তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। চুক্তিপত্রে দেখা যায় দর যাচাই কমিটিতে তৎকালীন প্রকল্প পরিচালক
ইকবাল কবির ও সহকারী পরিচালক সাইফুল ইসলাম ছাড়া অন্য কারো স্বাক্ষর নেই। এ নিয়ে কথা বলতে ইকবাল কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার নাগাল পাওয়া যায়নি। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুর্নীতির অভিযোগে এরই মধ্যে ডাক্তার ইকবাল কবিরকে প্রকল্প ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সহকারী প্রকল্প পরিচালক সাইফুল ইসলামের খোঁজে স্বাস্থ্য অধিদপ্তরে গেলে তাকেও পাওয়া যায়নি। এখন আমি এই মুহূর্তে ডিএর সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং করব। আর বর্তমান প্রকল্প পরিচালক ও অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার কাজী শামীম হোসেন জানান, তিনি অসুস্থ থাকায় অফিসে যাননি। তিনি প্রকল্প অফিসের ঠিকানাও জানেন না। এগুলো তো সব আগের পিডির আমলের কয়েকটি, তো এটা আমি প্রকিউরমেন্ট কনসালটেন্টের সাথে কথা বলে পরে আপনাকে জানাবো। হ্যাঁ, মহাখালীর DOHS এ গিয়ে বোঝার উপায় নেই যে এটাই ERPর প্রকল্প কার্যালয়। 30 মিনিট পর খুলল দরজা। যিনি প্রকল্প অফিসে চেনেন না সেই কাজী শামীম হোসেনকে পাওয়া গেল ভেতরেই। কিন্তু ততক্ষণে পেছনের দরজা দিয়ে সটকে পড়েন সহকারী প্রকল্প পরিচালক ডাক্তার সাইফুল। এটা তো বলতে পারবো না কেন পালিয়ে গেলেন, কারণ উনি তো আগেই বলছে যে আমার মিটিং আছে স্বাস্থ্য অধিদপ্তরে। কোনো তথ্য না দিয়ে চলে যান বর্তমান প্রকল্প পরিচালকও। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ERP নিয়ে আলাদা তদন্ত করবে না তারা। যেটা অলরেডি দুর্নীতি দমন কমিশন, এটার বিরুদ্ধে ওরা অভিযোগ পেয়ে অভিযোগের বিরুদ্ধে ওরা ইনভেস্টিগেশন করছে। আমাদের আলাদা করে করার তো কিছু নাই। করোনা মোকাবিলায় বিশ্ব ব্যাংকের 1100 কোটি টাকার প্রকল্প ERP। করোনায় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম কেনাকাটা এবং একেবারে তৃণমূল পর্যন্ত স্বাস্থ্য অবকাঠামো নির্মাণে বিশাল পরিকল্পনা ছিল সরকারের। এই করোনা কালে এ পর্যন্ত প্রায় 200 কোটি টাকারও বেশি কেনাকাটা করা হয়েছে। এই কেনাকাটায় উঠেছে বড় ধরনের অনিয়মের অভিযোগ, আর যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তারা সবাই এখনও ধরাছোঁয়ার বাইরে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রেফ্রিজারেটর তৈরিতে পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস নির্গমন রোধে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে বাংলাদেশ। CFC গ্যাসের পরিবর্তে ব্যবহার বাড়ছে তুলনামূলক কম ক্ষতিকর আর 600 এই গ্যাসের। উৎপাদনকারীরা বলছেন পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নে সফলভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। একসময় ফ্রিজে CFC গ্যাস ব্যবহার করা হতো, যা পৃথিবীকে রক্ষাকারী ওজোন স্তরের জন্য ক্ষতিকর। পরে ব্যবহার করা হয় HCFC, যা ওজোন স্তরের জন্য কম ক্ষতিকর হলেও তাপমাত্রা বাড়ায়। কিন্তু বর্তমানে এসব ক্ষতিকর রাসায়নিকের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে R600 গ্যাস, যা পরিবেশের জন্য অনেকটা নিরাপদ। উৎপাদনকারীরা জানান, বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিবেশসম্মত ও বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ উৎপাদন করা হচ্ছে, যা দেশের চাহিদা পূরণ করে তুরস্ক, নেপাল ও ভুটান সহ বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে। এসব ফ্রিজে পরিবেশের জন্য ক্ষতিকর উপকরণ ব্যবহার করা হচ্ছে না। CFC গ্যাসের বদলে R600I যে গ্যাসটা, সেই গ্যাসটা আমরা প্রাধান্য দিই এবং এক্ষেত্রে আমাদের সবগুলো রেফ্রিজারেটরে আমরা এটাকে অ্যাডপ্ট করেছি নতুন সেই প্রযুক্তি। এখানে কোনো CFC এখান থেকে নিঃসরণ হচ্ছে না এবং এই ক্ষেত্রে আমরা মনে করি যে পরিবেশের ক্ষেত্রে এটি একটি অনেক বেশি সহায়ক। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস ব্যবহার রোধে সফলতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। ফ্রিজ তৈরিতে R600 গ্যাস পরিবেশের জন্য নিরাপদ হলেও উষ্ণতা বাড়ায়, তাই শ্রমিকদের সুরক্ষায় গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। R600 which is very safe chemical, কিন্তু সেটার আবার গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল ইজ হাই। তো সুতরাং অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, বিশেষ করে ওয়ার্কার যারা ফ্যাক্টরিতে কাজ করে তাদের অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটিটা আমাদের এনশিওর করতে হবে। সেটার দায়িত্ব হচ্ছে আমাদের যারা ইন্ডাস্ট্রি এই সেক্টরে এগিয়ে এসছে তাদের। 2000 সালের দিকেও চাহিদার শতভাগ ফ্রিজ আমদানি করা হতো। বর্তমানে বছরে 26 থেকে 27 লাখ ফ্রিজের 85% দেশেই উৎপাদন হচ্ছে। তবে করোনার সময় চাহিদা 30% কমলেও এখন আবার বাড়তে শুরু করেছে বলে জানান উৎপাদনকারীরা। সাদ্দাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ওষুধ নিচ্ছেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সাউথ লনে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এই দাবি করেন ট্রাম্প। বলেন তিনি এখন অনেক ভালো আছেন। করোনা শনাক্তের পর প্রথম সমাবেশে আসলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তাকে দেখা যায় মাস্ক ছাড়াই। ট্রাম্প বলেন চীনা ভাইরাসকে যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও ওষুধ নির্মূল করবে এবং শীঘ্রই মিলবে ভ্যাকসিন।
রিপাবলিকান পার্টিতে কৃষ্ণাঙ্গ ও ল্যাটিন সমর্থক ভোটারদের সমর্থন পাওয়ার লক্ষ্যে শনিবারের এই সমাবেশের আয়োজন করে ব্রেক্সিট ফাউন্ডেশন। সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের পর তিনি যে কোনো প্রেসিডেন্টের চেয়ে কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের জন্য বেশি করছেন বলে আবারও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। শুরু হলো বিসিবি প্রেসিডেন্টস কাপ ক্রিকেট। আসরের উদ্বোধন করেন বিসিবি সভাপতি নাজবুল হাসান পাপন। টস জিতে মাহমুদুল্লাহ রিয়াদ একাদশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন নাজবুল শান্ত একাদশ। মেঘলা আবহাওয়ায় টস ছেড়ে ব্যাটিং পেলেও রিয়াদের দলের শুরুটা ভালো হয়। 3 ওভারে তাদের সংগ্রহ বিনা উইকেটে 17 রান। 2 ওপেনার লিটন দাস 7 এবং নাইম শেখ 9 রানে অপরাজিত রয়েছেন। দুজনের ব্যাট থেকেই আসে একটি করে বাউন্ডারি। এর পরপরই বৃষ্টিতে বন্ধ হয় খেলা। বিসিবি তার ইউটিউব চ্যানেলে সরাসরি খেলাটি দেখাচ্ছে। ইউএফএ নেশনস লিগের বিগ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স আর পর্তুগাল। ম্যাচ শুরু রাত 1:45। একই সময় পোল্যান্ডের আতিথ্য নেবে ইতালি। এর আগে রাতে লড়বে ক্রোয়েশিয়া আর সুইডেন, ইংল্যান্ড এবং বেলজিয়াম। দুটি ম্যাচে শুরু হবে রাত 10টায়। এছাড়াও সন্ধ্যা 7টায় খেলবে আয়ারল্যান্ড আর ওয়েলস। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল আর বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, দুই চ্যাম্পিয়নের লড়াই এবার নেশনস লিগে। 2016 ইউরোর পর প্রথম দেখা দু দলের। সেবার ইউরোপ সেরা হওয়ার পথে ফ্রান্সকে 1-0 গোলে হারিয়েছিল পর্তুগাল। তবে এর 2 বছর পর বিশ্বকাপ জিতে জবাব দিয়ে ফেলেছে ফ্রান্স। এবার নেশনস লিগে তাই দু দলের নতুন হিসেব নিকেশের লড়াই। নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্যে প্রস্তুত পর্তুগাল। দলে নেই কোনো ইনজুরি। সেরা তারকা রোনালদো আছেন ফর্মে। সব মিলে নির্ভার কোচ ফার্নান্দো সান্তোস। গোলরক্ষক অ্যান্টনি লোপেজ করোনা পজিটিভ হওয়ায় এখানেই শুধু বিকল্প ভাবতে হচ্ছে। ফুল ফিট ক্রিস্টিয়ানো রোনালদো দলের প্রধান শক্তি। পর্তুগালের হয়ে 101 গোলের মালিক এই পর্তুগিজ তারকা। দেশের পক্ষে সর্বাধিক গোলের রেকর্ডে তার সামনে এখন শুধু 109 গোলের মালিক ইরানের আলী দেই। রোনালদো সবসময় সেরা। নতুন নতুন রেকর্ড করার নেশা ওকে সবার থেকে আলাদা করেছে। সে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় থাকে। ওর উপর আমার পূর্ণ আস্থা আছে। তাছাড়া আমার দল নিয়েও আমি আত্মবিশ্বাসী। 2016 ইউরো ফাইনালে হারের প্রতিশোধ নিতে তৈরি ফ্রান্স। পূর্ণ শক্তির দল পাচ্ছেন কোচ দিদিয়ের দেশমো। পগবা, কান্তে, গ্রিজম্যান আর এমবাপ্পে সবাই আছেন। ইউক্রেনের বিপক্ষে ফর্মে থাকা ল্যাংলেট এবারও থাকবেন দলের প্রাণ হয়ে। পর্তুগাল শক্তিশালী দল। আমার মনে হয় মাঠে লড়াই জমে উঠবে। এটা আমাদের জন্য অনেক ভালো সুযোগ। আমরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। ছেলেরা জানে কিভাবে কঠিন পরিস্থিতি সামলে নিতে হয়। পরিসংখ্যান বলছে জয়ের পাল্লা ভারী ফ্রান্সের। সবশেষ 4 বারের দেখায় 3 জয় দিদিয়ের দেশমের দলের। আর এবারের নেশনস কাপে দু দলই তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। তাই দারুণ এক লড়াই দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোলার গারোর রেকর্ড 13 শিরোপা জয়ের দ্বার প্রান্তে রাফায়েল নাদাল। রজার ফেদেরারের সর্বোচ্চ 20 গ্র্যান্ড স্ল্যামের রেকর্ডে ভাগ বসাতে জয় চান নাদাল। সতর্ক থাকছেন ফাইনালের প্রতিপক্ষ জোকোভিচকে নিয়ে। ক্লে কোর্টে নাদালের চ্যালেঞ্জ কঠিন হবে মানছেন শীর্ষ বাছাই। মনোবল ধরে রেখে শিরোপা জয়ের লক্ষ্য জোকোভিচের। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। আরও এক ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে কিং অফ ক্লে কোর্ট রাফায়েল নাদাল। রেকর্ড 13 বার। কোনো এক কোর্টে কারো এমন একক আধিপত্য নজিরবিহীন। রোলাগারোতে নাদাল নিজের জয় সংখ্যাকে নিয়ে গেছেন 98 ম্যাচে। 34 বছর বয়সেও অপ্রতিরোধ্য নাদাল। 19টি গ্র্যান্ড স্ল্যাম জিতে তা বারবার প্রমাণ দিয়েছেন স্প্যানিশ ম্যাটাডর। ফাইনালে ব্যাকহ্যান্ড আর ফোরহ্যান্ডের আগুনে ঝলসে দিতে চান জোকোভিচকে। জোকোভিচের পরীক্ষা সহজ হবে না। ম্যাচে কিভাবে কামব্যাক করতে হয় সেমিতে তার প্রমাণ দিয়েছে। ফাইনালে ভুলের সুযোগ নেই। চেষ্টা থাকবে ছন্দ ধরে রেখে শিরোপা জয়ের। নাদালের 13তম শিরোপার পথে একমাত্র বাধা নোভাক জোকোভিচ। সিসিপাসের বিপক্ষে ঘাম ঝরানো জয়ে উঠেছেন ফাইনালে। কন্ডিশনের অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে শিরোপা জয়ের লক্ষ্য জোকোভিচের। ক্লে কোর্টে নাদাল অদম্য। এই পর্যন্ত ও ক্লে কোর্টে মাত্র 2 বার হেরেছে। তবে এখন কন্ডিশন ভিন্ন। আমার জন্য এটা ইতিবাচক। শিরোপা জিতেই বছর শেষ করতে চাই। চলতি টুর্নামেন্টে এক সেটও হারেননি নাদাল। ছন্দ ধরে রেখে জিততে চান শিরোপা।
বিপরীতে জকোভিচের স্বস্তি ফ্রেঞ্চ ওপেন ক্যারিয়ারে নাদালের 2 হারের একটি সার্বিয়ান তারকার বিপক্ষে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরোধীন সংবাদ দুপুরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন সংবাদের আরো বিস্তারিত।